আমার বাপের বাড়ির রাঁধুনিও এর চেয়ে ভালো রাঁধতে পারে। কথাটা বলেই মা পায়েসের বাটিটা ডাস্টবিনে ফেলে দিলেন। ফারিয়া একটা শব্দও করল না, শুধু মাথা নিচু করে নিজের ঘরে চলে গেল। সেদিন মাঝরাতে আমি ফারিয়াকে ফুপিয়ে কাঁদতে দেখেছি। আমি তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমার নিজের ভেতরেও তখন অপরাধবোধ কাজ করছিল। কেন আমি তাকে এই নরকে নিয়ে এলাম? ফারিহার অপরাধ সে কেন বাচাল নয়? কেন সে মায়ের মুখের ওপর তর্ক করে না? মা সারাদিন ফারিয়ার পেছনে লেগে থাকেন। ফারিয়া যদি বারান্দায় গিয়ে একটু দাঁড়ায়, মা বলবেন, কিরে সারাদিন তো ঘরেই বসে থাকিস, আবার নবাবজাদির মতো বাতাসে চুল ওড়াতে যাওয়া কেন? ফারিয়া যদি একটু ঘরে বসে কোরআন তিলাওয়াত করে, মা দূর থেকে টিপ্পনি কেটে বলবে, লোক দেখানো দিনদারি, ভেতরে তো সব অহংকার আর জিলিপির প্যাচ। আমি মাঝে মধ্যে মাকে বোঝানোর চেষ্টা করেছি, মা ও তো কোনো দোষ করেনি, ও তো তোমার সব কথাই মেনে চলে, তুমি কেন ওর সাথে এমন করো? মা তখন আমার দিকে তিকোনা চোখে তাকিয়ে বলতেন, করব না? কেন করব না? তুই তো এখন ওর আঁচল ধারা গোলাম হয়েছিস। তোর নিজের মায়ের কোনো পছন্দ অপছন্দের দাম আছে তোর কাছে? তুই যে ওই মেয়েটাকে বিয়ে করে আমার মুখে চুনকালি দিয়েছিস, সেটা আমি মরার আগ পর্যন্ত ভুলবো না। মায়ের এই অন্ধ ক্ষোভের কোনো যৌক্তিক কারণ নেই। এটা স্রেফ একটা বিশুদ্ধ হিংসা। যে হিংসা একজন মাকে অন্ধ করে দেয়, যে হিংসা একটা সুন্দর সংসারকে তিলে তিলে ধ্বংসের দিকে ঠেলে দেয়। ফারিয়া শত আঘাত পেয়েও আমার দিকে তাকিয়ে মুখ বুজে সব সহ্য করে যাচ্ছে। কিন্তু একটা মানুষের সহজ শক্তির তো একটা সীমা থাকে। আজ রাতেও খাবারটি টেবিলে মা কোনো কারণ ছাড়াই ফারিয়ার তরকারি রান্না নিয়ে চরম কটু কথা শোনালেন। ফারিয়া না খেয়েই টেবিল থেকে উঠে গেছে। আমি এখন আমাদের রোমান্টিক ঘরের বারান্দায় দাঁড়িয়ে অন্ধকারের দিকে তাকিয়ে আছি। ফারিয়া বিছানায় শুয়ে আছে, হয়তো নিঃশব্দে কাঁদছে। আমি বুঝতে পারছি না, আমার নিজের পছন্দ করা এই সহজ সরল দিনদার মেয়েটাকে আমি মায়ের এই হিংস্র হিংসার হাত থেকে কিভাবে বাঁচাবো? আমাদের এই দাম্পত্যের ভবিষ্যৎ কোন দিক যাচ্ছে? সকালে ঘুম থেকে উঠেই ফারিয়া বমি করে ভাসিয়ে দিল। আসসালামু আলাইকুম। আপনাদের ভালো রেসপন্স পেলে নেক্সট পার্ট নিয়ে আসবো ইনশাল্লাহ।